আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক জনাব আরশাদ মাহমুদ। জনাব আরশাদ মাহমুদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আরশাদ ভাই, আলোচনা যদিও আমাদের দেশের নয়, বাট এই যে ইরানের সঙ্গে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে যুদ্ধ, এটা কিন্তু আমাদের দেশকেও প্রভাবিত করছে এবং আমাদের দেশের মানুষকেও কিন্তু নানাভাবে প্রভাবিত করছে। এবং তাদের মধ্যে এখন আলোচনা পত্রপত্রিকা খুললেই দেখা যাচ্ছে প্রধান হলো ইরানের সঙ্গে যুদ্ধ। এবং এই যুদ্ধ কতদিন টিকবে, এই যুদ্ধের কেন এই যুদ্ধ অপরিহার্য ছিল, আদৌ কি ছিল? এবং প্রথম দিনেই এতগুলি স্কুলের প্রায় 165 জন বাচ্চা বাচ্চা শিশু তারা মারা গেল, তাদের উপর বোমা ফেললো। এবং এই যুদ্ধের মাধ্যমে আমরা আসলে মানে বিশ্বই আসলে কি পাচ্ছি, বিশ্বের জন্য লেসনটা কি আসলে? আচ্ছা, এটা নিয়ে আমি একটা পোস্ট দিয়েছি 2 দিন আগেই। প্লাস গত জুনে যখন তারা আবার ইসরায়েল এবং আমেরিকা মিলে ইরাক, তখন আমি একটা লিখেছিলাম। এবং আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা আছে এখানে। সেটা হলো আমি 92 সালে জেফারসন ফেলো ছিলাম হাওয়াইতে, হনুলুলু। তো সেখানে ওটা হলো আমেরিকার পেকম বলে আর কি, প্যাসিফিক কমান্ড, মানে আমেরিকান নৌবাহিনীর মূল সদর দপ্তর সেখানে। তো তখন যেহেতু আমরা হাওয়াইতে ছিলাম, তো আমাদের একটা ওই পার্ট অফ দ্য প্রোগ্রাম ছিল আমাদেরকে পেকম কমান্ডারের সঙ্গে একটা বৈঠক করানো। তো আমরা সেখানে গেলাম। তার নাম ছিল অ্যাডমিরাল চার্লস লারসন। তো উনি আমাদেরকে, আমরা প্রায় 12 জন ছিলাম, 6 জন আমেরিকান আর 6 জন এশিয়া প্যাসিফিক থেকে জার্নালিস্ট, ইস্ট ওয়েস্ট সেন্টার। তো ওখানে যাওয়ার পরে উনি একটা ওপেনিং স্টেটমেন্ট দিলেন। তার মধ্যে উনি, আমি বলছি 1992, কিন্তু মানে আজ থেকে 34 বছর আগের কথা। তো সে বক্তব্য দেওয়া শুরু করলো, করে দুই একটা কথা বলেই তারপরে সে শুরু করলো যে ইরানকে আমরা কোনোভাবেই, মানে ইরানের কাছে পারমাণবিক বোমা থাকুক এটা আমরা চাই না। তার কারণ ইরান ক্যানট বি ট্রাস্টওয়ার্দি। তারা খুবই একটা রোগ স্টেট, তারা টেরোরিজমকে প্রমোট করে বিভিন্ন জায়গায় প্রক্সি ওয়ারের মাধ্যমে। তো আমরা এটা সহ্য করবো না। তো যখন এটা বলার পরে সে প্রায় 15 মিনিট বললো, তারপরে প্রশ্ন উত্তরের ব্যাপারটা। তো প্রথমে কে জানি বললো, তো আমি সেকেন্ডে দাঁড়ালাম। আমি দাঁড়িয়ে বললাম যে আচ্ছা, আপনি তো আপনার ওপেনিং স্টেটমেন্টে বললেন যে ইরানকে এটা করতে দেওয়া হবে না। প্রথম কথা, আমার প্রথম প্রশ্ন, ইরানের দোষটা কি, তারা কি করেছে? তারা তো কোনো দেশ দখল করে নাই। এবং ইরানের 5,000 বছরের ইতিহাসে ইরান একটা পার্সিয়ান সিভিলাইজেশন বলে একটা ব্যাপার আছে। তারা অনেক পুরনো সভ্যতা। তারা আজ পর্যন্ত পৃথিবীর কোন দেশ কলোনাইজ করে নাই, কিন্তু আমেরিকা করেছে বা ব্রিটেন করেছে। তো এখন আপনারা তার বিরুদ্ধে লেগেছেন কেন? মানে তারা কি, তাদের অপরাধ? তো আমার বললো, হোয়াট আর ইউ ট্রাইং টু সে? আমি বললাম একটাই কথা, তখন আমি বললাম যে আপনি যে বললেন তাদেরকে আমরা কোনোভাবেই পারমাণবিক বোমার অধিকারী হইতে দিব না। তো এই ইরান একটা সবরেন দেশ, একটা স্বাধীন সার্বভৌম দেশ। সে যদি মনে করে যে তার নিজের নিরাপত্তার স্বার্থে এটা তাদের দরকার, হ্যাঁ, তাহলে মানে আপনিও তো আমেরিকা, মানে অ্যাটমিক বম্ব বিয়ে করছেন, তারপরে অন্যান্য ওরা করছে, এবং বহুলভাবে প্রচারিত ইসরায়েলও সেটা আছে। তাহলে এইরকম একটা শত্রু পরিবেষ্টিত বিভিন্ন দেশের মধ্যে আরব গালফ স্টেট গুলো তাদের শত্রু। তো তাদের তো নিজের রক্ষার্থেই এটা তাদের করা উচিত, আমি বললাম। তো তখন সে বলল যে দে ক্যানট বি ট্রাস্টেড। হ্যাঁ, মানে তাদের বিশ্বাস করা যায় না, তারা এটা যে অপব্যবহার করবে। তা আমি বললাম যে পৃথিবীর একমাত্র দেশ যাদের নিউক্লিয়ার বম্ব নিয়ে বিশ্বাস করা যায় না, সেটা হলো আমেরিকা। তার কারণ আমেরিকাই পৃথিবীর একমাত্র দেশ যারা নিউক্লিয়ার বম্ব ব্যবহার করে মানে প্রায় 2 লক্ষ লোক মারছে জাপানের হিরোশিমা আর নাগাসাকি। তো পৃথিবীতে যদি কোনো দেশকে অবিশ্বাস করতে হয় সেটা হলো আমেরিকা। তো তখন সে তারপরেও সে বলল যে আই গেট ইউর পয়েন্ট, কিন্তু আমরা ইরানকে এটা আমরা করতে দিব না। এটা হলো উই হ্যাভ রিজলভ দ্যাট দে শুড নট হ্যাভ দ্য বম্ব। আমি চিন্তা করলাম যে তখন আমি বললাম যে ওকে, আই গট ইউর পয়েন্ট। এখন ইরানের পরে তার রাগ কেন? ইরান, এটা শুরু হয়েছে 1953 সাল থেকে। ইরানে তখন মানে
ওই যে আগে যে ইয়ে ছিল, এটাতে মোহাম্মদ মোসাদ্দেক বলে তাদের যে প্রাইম মিনিস্টার, সে ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড হয়ে সে প্রথম ক্ষমতায় আসে। ক্ষমতায় এসে সে যে কাজটা করলো, অ্যাংলো পার্সিয়ান অয়েল কোম্পানি, মানে যেটা ব্রিটিশ আমেরিকানরা মানে কোম্পানির মালিক, তো সে তখন বললো যে যেহেতু একটা সফরেন স্টেট, আমরা ন্যাশনাল জাতীয়করণ, তোমাদের মালিকানা আর থাকবে। এটা তো স্বাভাবিকভাবে যা হয়, তারা ভীষণভাবে খেপে গেল যে না এটা। তো মোসাদ্দেক বললো যে না, দিস ইজ এ ম্যান্ডেট ফ্রম দ্য পিপুল, এবং জনগণ এটা চেয়েছে এবং আমি এটা করব। তখন করলো কি, এরা নানান ভাবে সিআইএ দিয়ে তারা এটা মোসাদ্দেকের বিরুদ্ধে নানান রকমের কর্মতৎপরতা শুরু করলো। এবং আলটিমেটলি 1953-তে কার্মিট রুজভেল্ট বলে এক সিআইএ মানে স্টেশন সে ছিল, সে হলো আমেরিকার প্রেসিডেন্ট ছিল টেডি রুজভেল্ট, থিওডোর রুজভেল্ট, তার নাতি, ছেলের ছেলে। তো সে প্রথমে দুই একবার ওই ব্রিটিশরা মিলে ওদের চেষ্টা করছে একে সরানোর, পরে নাই। পরে যখন মানে অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ হয়েছে, আই থিঙ্ক হ্যারি ট্রুম্যান অর সামথিং, তখন তাকে তারা কনভিন্স করছে যে একে যদি আমরা সাহায্য না করি তাহলে আমাদের মানে তেল আমাদেরকে বিপদে ফেলবে। তো তখন সব বলছে যে ঠিক আছে, তখন তারা একটা কু করলো, মানে লোকজনকে দিয়া কু করে, ইরানের লোকজনকে পয়সা করি দিয়া কু করে অভ্যুত্থান করে তাকে সরালো, সেখানে সরিয়ে তাকে জেলে দিল। আচ্ছা, জেলে দিল, এবং লোকটার কিন্তু পরে সে যে খুব খারাপ অবস্থার মধ্যে তার মৃত্যু হয়। এবং তখন তারা আমেরিকানরা করলো কি, এই যে রেজা পাহলভি, যে পরে যে ইরানের শাসক হয়েছিল, তাকে ওদের লোক আর কি, তাকে তারা ক্ষমতায় বসাইলো যোগ করে। এবং তার ইতিহাসটা আমরা সবাই জানি যে 1953 থেকে 1979 এতদিন পর্যন্ত তারা এই শাহকে ওখানে রাখছে। আর শাহ যেটা হয়, রাজতন্ত্র হলে যা হয়, আমেরিকার স্বার্থ হাসিল করার জন্য থাকে। তো সে সমস্ত অপকর্মগুলো মানুষজন খেপে গেল, বিপ্লব এটা সেটা। আলটিমেটলি এই আয়াতুল্লাহ খোমেনি, উনি ছিলেন প্যারিসে তখন, ওদের প্রথম যে স্পিরিচুয়াল লিডার, সে তখন প্যারিস থেকে নেতৃত্ব দিতে শুরু করলো এবং বললো যে না, আমরা এই রাজতন্ত্রের অবসান চাই। তো তারপরে তো ইতিহাস আমরা জানি, মানে রাজতন্ত্র, সে রেজা পাহলভি চলে আমেরিকার ইয়েতে চলে গেল, পলায় চলে গেল দেশ থেকে। এবং তার করুণ পরিণতি হইল, প্রথমে গেল পানামাতে, তারপরে মিশরে যে সেখানে মারা গেল। তার ছেলেকে, সে ভার্জিনিয়া, আমি যেখানে থাকতাম ভার্জিনিয়াতে, ওই একই এলাকায় সে থাকতো। অবশ্যই এটা অনেক পশ জায়গা। এখন যে আর কি রেজা পাহলভি জুনিয়র, তার 65 বছর বয়স এখন, সে দীর্ঘদিন থেকে আমেরিকানরা চেষ্টা করতেছে যে এই রেজিমকে তারা সরাবে, সরিয়ে ওকে বসাবে, ওদের ওর বাপ ছেলেকে বসাবে। এখন যেহেতু আরেকটা জিনিস ইন্টারেস্টিং লক্ষ্য করেন, তারা এইবার যে যুদ্ধটা আমেরিকা শুরু করলো বা ইসরায়েলকে দিয়ে শুরু করে, এটার একমাত্র উদ্দেশ্য হলো যে সেখানে তাদের তেল সম্পদ দখল করা, যে ভেনিজুয়েলাতে যা করেছে সেইগুলা করা। এবং তাদের কথা হলো যে আমি হইলাম মোড়ল, তুমি আমাকে সালাম দাও না কেন। তো ইরানিদের কথা হলো যে দেখেন, আমরা তো একটা স্বাধীন দেশ, আমাদের তো একটা স্বাধীনভাবে বসবাস করার স্বাধীন সিদ্ধান্ত, আর দেশের জন্য কি মঙ্গল, এটা তো আমাদের তো অধিকার আছে এই কথা। তারপরে তারা ইরানকে যে নিউক্লিয়ার ইয়ে ডিল, বম বানাইতে দিবে না। তো এটা দীর্ঘদিন থেকে তারা এই চেষ্টা, তারপরে নেগোসিয়েশনে গেছে। এই যতবারই নেগোসিয়েশন যায়, ওই আমেরিকা তখন নানান রকমের বাধা সৃষ্টি করে। তো যাই হোক, যখন জন কেরি ওদের সেক্রেটারি অফ স্টেট ছিল, মানে ইয়ের সময়, ওবামার সময়, তখন তারা একটা ডিলে পৌঁছায়। এবং ডিলেটা বলে যে ঠিক আছে, আমরা ইউরেনিয়াম এনরিচমেন্ট করব না, এবং আমাদের শুধু শান্তিপূর্ণ পারপাজের জন্য আমরা এটা ব্যবহার করবো। ট্রাম্প এসে বললো যে না, এগুলো আমি কিছু মানি না। তার কারণ এই ইসরায়েল কখনোই তাদেরকে, ইসরায়েলের কথা হলো আমেরিকাকে বলছে যে তারা যদি এটা বানায় তাহলে আমাদের একটা বিপদে আছে, ফলে তাদেরকে দিয়ে না। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, তো তারা এখন এইবার যে জুনে আক্রমণ করলো একবার, আবার 8 মাস পরে জুনের আক্রমণে কিছুদিন পরে ওদের তো সমস্ত কিছু প্রায় ধ্বংস করে দিল, নিউক্লিয়ার ফ্যাসিলিটি করার পরে যেটা হলো, তারপরে যখন ইরান মানে শয়ে শয়ে মিসাইল মারতে শুরু করলো ইসরায়েলে, তখন ওদের তেল আবিব শহরটা অনেক জায়গায় আগুন টাগুন জ্বলে যাচ্ছিল, ধ্বংস হচ্ছিল। আমেরিকা করলো কি, হঠাৎ করে বললো যে ঠিক আছে, আমরা এখন যুদ্ধবিরতিতে যাব।
এখন ওদের ইসরায়েলিতে আয়রন ডোম যেটা আছে, মানে ওই ওই মিসাইলকে, অ্যান্টি মিসাইল যে ডিফেন্স সিস্টেম, এটা কাজ করতেছিল না। তখন আমেরিকা এই সুযোগ নিয়ে বললো যে ঠিক আছে, আমরা যুদ্ধ করবো না, আমরা আসলে নিগোসিয়েশনে যাই। এটার সম্পূর্ণ উদ্দেশ্য ছিল ওই আয়রন ডোম গুলোকে আবার নতুন করে বানায় আবার ইসরায়েলকে সুরক্ষা দেওয়া। যেই সেটা কমপ্লিট হয়েছে 8 মাসের মাথায় আবার তারা আক্রমণ করছে। হ্যাঁ, এবং রেজিম চেঞ্জ। আচ্ছা, তারা বলে যে এই যে আলী খামেনি অত্যন্ত আনপপুলার লোক, এটা সেটা, কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, সে যদি এতই আনপপুলার হয়, তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ ইরানিরা তার তার ফিউনারেলে, মানে তার জানাজায় অংশ নিছে কেন? এটা তো বুঝতে হবে। তার কারণ তার, আমরা যতই বলি যে তার কোনো সমর্থন নাই, সে মানুষকে অত্যাচার করছে ওখানে, ঠিক আছে, কিন্তু ইরানের যে আর্থিক, মানে অর্থনৈতিক যে অবস্থা খারাপ হয়েছে, সেটা আমেরিকান স্যাংশনের কারণে। গত 40 বছর থেকে তারা স্যাংশনের মধ্যে আছে, তারা তো কোনো কিছু করতে পারে না, এবং ইচ্ছা করে এটা করছে, ক্রিপল করে দেওয়ার জন্য চেষ্টা করছে। আশা করি আমি বুঝাইতে পারছি ব্যাপারটা। ক্লিয়ার হয়ে গেল। কিন্তু এখন একটা ব্যাপার হলো যে এটার জন্য তো আমাদের উপর তো এখন কিছু প্রভাব পড়বে। এখান থেকে এখন আমাদের দিক থেকে কি করণীয়? আম, আমি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবেন যে একটা বিবৃতি দিয়েছে। জি, তো সেটা তো যে কোনো দেশের বিবৃতি, সে বিবৃতিটা মানে না কি, দড়ি মাছ না ছুঁই পানি। এখন আমাদের এটা বাস্তবতা হলো যে আমাদের প্রায় 20 লক্ষ লোক মিডল ইস্টে কাজ করে বিভিন্ন দেশে, সৌদি আরবে সবচেয়ে বেশি। স্বাভাবিকভাবে যে কোনো সরকার ক্ষমতায় থাকলে তারা চেষ্টা করবে যে আমরা এমন কিছু বলবো না বা করবো না যাতে করে ওই গালফ স্টেটের, মানে রাজারা আমাদের উপরে নাখোশ হয় এবং আমাদের লোকজনকে বের করে দেয়। সেটা বুঝতে পারি। কিন্তু আমি যদি নিজেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বলি, তাহলে তো আমাকে এটা তো বলতে হবে যে একটা বিদেশি শক্তি এসে একটা সভরেন কান্ট্রির যে হেড অফ দ্য স্টেট, যে তাকে মেরে ফেলতেছে, এটা কেমন? এটা তো অগ্রহণযোগ্য। আমরা তো দুই দিকেই দেওয়া, কিন্তু দেখেন সেখানে ইসরায়েল আর আমেরিকার কোনো নামই নেই। তো সেটা আমি বুঝতে, আর এদের কাছ থেকে আমি সেটা আশাও করি না। তার কারণ যেটা বললাম যে আমাদের কতগুলো কম্পালশন আছে। কম্পালশন, আমাদের সবচেয়ে বড় যে কম্পালশনটা, সেটা হলো আমাদের শ্রমিক বা যারা ওখানে কাজকর্ম করে তাদেরকে রক্ষা করা। বিকজ আপনারা জানেন যে আমাদের রেমিটেন্স যোদ্ধা আর কি, তারা প্রায় 22 থেকে 24 বিলিয়ন ডলার আমাদের ইনকাম করে। আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের বিরাট অবদান তাদের আছে। তো এইগুলা বুঝতে পারি। আর দ্বিতীয় যে শকটা হবে সেটা হলো যে তেলের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে। এটা অবভিয়াস। তার কারণ কাতার কিন্তু মানে লার্জেস্ট সাপ্লায়ার অফ ন্যাচারাল গ্যাস, আমরা সেখান থেকে কিনি। তো কাতার অলরেডি তাদের টার্মিনাল, ওই মানে গ্যাস টার্মিনাল তারা বন্ধ করে দিয়েছে। তারপরে হরমুজ প্রণালীতে যেখান থেকে তেলের জাহাজগুলো আসে, সেটাও ইরান বলছে যে এখানে কোনো জাহাজ ঢুকলে, ফলে এখন পুরা ঘুরে আসতে হবে, উত্তর মানে কেপ অফ উত্তমাশা ঘুরে তারপরে আসতে হবে। যার ফলে জাহাজ ভাড়া বাড়বে। জাহাজ ভাড়া বাড়লে তো জাহাজ কোম্পানি তো আর এগুলো দিবে না, জাহাজ কোম্পানি কনজিউমার যারা, তাদের উপরে এটা স্বাভাবিকভাবে আমাদেরকে বুঝে দিতে হবে যে তেলের দাম বাড়বে এবং আমাদের ইকোনমিতে একটা প্রভাব পড়তে বাধ্য। তো সেটা এখন সরকার কিভাবে ট্যাকেল করবে সেটা আমি আমার ধারণা যে তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করছে এবং কিছু কিছু একটা করবে আর কি। আই ডোন্ট নো। আচ্ছা, এখন আমরা একটু আমাদের জাতীয় রাজনীতিতে আসি। হ্যাঁ, একটা দুটো বিষয় লক্ষ্য করেন। একটা হলো যে এই মাসে 1 সপ্তাহ পর থেকে জাতীয় সংসদের যাত্রা শুরু হচ্ছে, এবং এই সংসদে যাওয়ার আগে বিএনপির পক্ষ থেকে জামাত ইসলামকে বলা হয়েছে যে ডেপুটি স্পিকার হিসেবে আপনারা কাকে মনোনয়ন দিতে চান, নামটা আমাদেরকে দেন। জামাত বলেছে যে জুলাই যে সনদ আছে সেটার বাস্তবায়ন না হলে তারা কাউকে নাম দিবে না, এবং ওটার বাস্তবায়নের মাধ্যমেই কেবলমাত্র নাম দেওয়া সম্ভব। এদিকে দেখলাম যে বিরোধী দলের যে চিফ হুইপ যাকে নিয়োগ করা হয়েছে, নাহিদ ইসলাম, তিনি হুঙ্কার দিচ্ছেন যে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রেসিডেন্টকে ইমপিচ করতে হবে এবং প্রেসিডেন্ট কেন ভাষণ দিবে। এই যে বিষয়গুলো, এখন আপনি যদি জুলাই সনদ বাস্তবায়ন করেন, তো বাস্তবায়ন করতে গেলে সংবিধান সংস্কার পরিষদ যেটা,
তার সদস্য হিসেবে তো বিএনপি শপথ নেয় নাই, তাহলে কিভাবে বাস্তবায়ন করবে? আর হ্যাঁ, বাস্তবায়ন, জি জি বলেন। তো আমার প্রথম কথা হলো, আমি লিগ্যাল এক্সপার্ট না, তবে সাধারণ সাংবাদিকের চোখ দিয়ে যেগুলো দেখি বা বুঝি, আহ, এই জুলাই সনদ যে বিএনপি স্বাক্ষর করবে না, এটা আমরা আগে থেকেই জানতাম। তারা যদিও তখন ঐক্যমত্য কমিশনের ব্যাপারে কয়েকটা জায়গায়, কিন্তু অনেক জায়গায় ডিসেন্ট দিয়েছে, এবং তারা একটা জিনিস জানতো যে এইটা যদি বাস্তবায়ন হয় তাহলে উচ্চ কক্ষে এই বিরোধী দলের অনেক উম, মানে সদস্য উচ্চ কক্ষে চলে যাবে, এবং যাওয়ার ফলে যেটা হবে, তারা কোনো বিল ঠিক মতো পাশ করতে পারবে না। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে তাদের তো গভর্নেন্সের সমস্যা হবে তখন। তো সেই জন্য তারা এগুলো, তারা যে কোনো ইয়ে করে, মানে রাগের বশবর্তী হয়ে করছে তা না, এটা তাদের নিজের স্বার্থেই তারা এটা করেছে বা করবে। এখন আমার একটাই যেটা মনে হয়, যে সত্যিকার অর্থে মানে বিরোধী দল বা সরকারি দল, তারা যদি দেশের সত্যিকার অর্থে দেশের সামগ্রিক কল্যাণ চায় বা সাধারণ মানুষের কল্যাণ চায়, উদ্দেশ্য যদি, নিয়ত যদি ভালো থাকে যে না, আমরা দেশের মানুষের কল্যাণ করব, এবং আমরা কোনো একটা সমঝোতার ভিত্তিতে এমন ভাবে একটা কিছু করব যাতে করে মানে এই ধরনের লিগাল ইস্যুগুলো আমাদের বড় বাধা সৃষ্টি না হয়, এটা তারা করতে পারে। এবং জামাত, আমি দেখলাম এ পর্যন্ত তারা বেশ পজিটিভ কথাবার্তাই বলেছে আর কি, যে আমরা সমর্থন করব, আমরা সংসদে যাব। এখন নাহিদ ইসলামের ব্যাপারটা আমি কিন্তু খুব একটা গুরুত্ব দেই না, বিকজ তারা জামাতের কান্দে ভর না দিলে তাদের কোনো অস্তিত্বই থাকতো না। এবার তারা যে হারে লুটপাট করছে এই এনসিপি, এদের কিন্তু অস্তিত্বই থাকতো না। শুধু জামাতের কান্দে ভর দিয়া তারা ওই 6টা সিট পেয়েছে। তো যাই হোক, এখন তাদের নিয়ে আমার তেমন কোনো চিন্তা ভাবনা নাই, বা আমার কোনো মাথা ব্যথা নাই, তারা কোনো ফ্যাক্টর না সত্যি কথা বলতে। তারা ওই ওই কি বলে, ওই রাজনীতি যে বক্তব্য দেবে, তারপরে নিউজ পেপার বা টেলিভিশনের সামনে বলবে, বাট এইটা আলটিমেটলি খুব ইফেক্টিভ হবে। ইফেক্টিভটা হবে কিসের জন্য? জামাতের কারণে, বিকজ তাদের একটা বড় দল, মানে ইয়ে আছে, মানে সংখ্যা, কি বলে, রিপ্রেজেন্টেশন আসে আসে পার্লামেন্ট, কেমন, এটা তো অস্বীকার করার উপায় নেই। এখন জামাতের আমির যে বারবার করে বলতেছে যে দেশের স্বার্থে আমরা অনেক কিছু মেনে নিই, তো ভালো কথা, আমরা সেটাই তো দেখতে চাই। আমরা সাধারণ মানুষ কি চাই? যে আপনারা পার্লামেন্টে মারামারি করেন না, আপনি আমাদেরকে কৃষকের যে আহ, সারের দাম কমাবেন, তারপরে রাস্তাঘাট যেন ভালোভাবে চলে, শ্রমিকের যেন ন্যায্য বেতন পায়, শ্রমিককে যেন রাস্তায় নেমে আবার গুলি খাইতে না হয়, এই জিনিসগুলো আপনারা এনশিওর করেন। আর যার যাতায়াত ব্যবস্থার ভয়ানক খারাপ অবস্থা, সেগুলো আপনারা ঠিক করেন। মানে বেসিক যে জিনিসগুলো মানুষ চাচ্ছে, তার জন্য তারা চিন্তা করছে, হাসিনা তো করেই নাই, তারপরে এই মোহাম্মদ ইউনূসের সরকার এসে খালি নিজেরাই বাটপাড়ি করছে আর নিজেদের স্বার্থ রক্ষা করছে, আর কিচ্ছু করে নাই। এখানে আর একটু বলে দেখি, দেখেন কি আশ্চর্য ব্যাপার, সে মানে ইলেকশন হয়েছে 12 তারিখে, সে 10 তারিখে নিজের জন্য সুরক্ষা নিছে, ভিভিআইপি তাকে ইয়ে দিতে হবে। ভাই, আপনি যদি এত পপুলার লোকই হন, এত ভালো মানুষ হন, তা আপনার কাছে ভয় কি আছে? আপনি তো বলবেন দেশের জনগণ আমাকে রক্ষা করবে। তো এই যে মানে সরকারি সুযোগ সুবিধা নিতে নিতে এদের লোভ এই পর্যায়ে গেছে, যে আমাকে এখন, আমি তো রাজা রাজা ছিলাম, অতএব আমার আমার পিছনে এখন পেয়াদা থাকতে হবে, গাড়ি থাকতে হবে, স্কট থাকতে হবে, নাহলে আমি কিসের দাম হইল। তো এই যে মানুষ এগুলা বুঝে গেছে, বুঝলেন? তো যাই হোক, আবার তার একজন দেখলাম বলছে যে এটা তো আগেও ছিল। আরে ভাই, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আর ইন্টারিম গভর্নমেন্টের প্রধান কি এক জিনিস? না, আগে ওটা তো কিন্তু অন্যরকম ছিল। আসাদ ভাই, আমি আপনাকে একটু স্মরণ করিয়ে দেই। আগে যেটা ছিল, সেটা ছিল 3 মাসের জন্য, এবং হ্যাঁ, 3 মাসের জন্য সেখানে ছিল 4 জন লোকের জন্য ছিল। একজন হলো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, এবং তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেওয়ার পরবর্তী 3 মাসের জন্য বিরোধী দলের নেতা। এই আচ্ছা 4 জনের জন্য প্রত্যেকের জন্য মেয়াদ ছিল 3 মাসের জন্য। আর আচ্ছা, উনি সেটাকে করেছেন, কেবল এক ওনার বছর অংশটিকে বাড়িয়ে করেছেন 1 বছর। উনি কিন্তু অন্যদেরটা পারেন নাই, অন্যদেরটা 3 মাসই আছে, ওনার জন্য লাগবে 1 বছর। না, মানে এই লোকটা যে কি লেভেলের মানে মানে স্বার্থপর, মানে নিজের ব্যক্তি স্বার্থ ছাড়া তার কাছে কোনো কিছু ইম্পর্টেন্ট ছিল না। সেটা আমরা আমরা আপনার অনুষ্ঠানে বহুবার বলেছি, আমি লিখেছি বহুবার, প্রমাণ জি দিয়ে দিয়ে যে কিভাবে ব্যক্তি স্বার্থ হাসিল করেছে, এগুলো আর বলতে চাই না। আপনার
দর্শকরা বোর হয়ে যাবে। তো আমার একটাই কথা, যে আপনি যে এই সম্মান নিয়ে আসছিলেন, আমরা সবাই আপনার পক্ষে ছিলাম, তারপরে আপনার বিরুদ্ধে এত মানুষ চলে গেল কেন? আপনি খালি সোশ্যাল মিডিয়াটা খুলবেন আর দেখবেন যে কিভাবে তাকে লোকে গালাগালি করে, এবং এটা তার নিজের, সবকিছু তার নিজের সৃষ্টি করা। হ্যাঁ, মানে এখন কি বলবো, আর দুঃখের জাতির দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য, অথচ যে সুযোগটা তিনি পেয়েছিলেন, তিনি সারা জীবন ইতিহাসে অমর হয়ে থাকতেন। হ্যাঁ, যে ভালো কাজ। আমরা শেষ করবো, আমি একটু একটা জিনিস জানতে চাচ্ছি যে এই সরকার দায়িত্ব নিয়েছে তো প্রায় 20 দিন তো হয়ে গেল, আপনি কেমন দেখছেন 20 দিনে আপনার মানে আচ্ছা, না আমি খুব কনফিউজ আর কি। কনফিউজ যেমন দুটো জিনিস খুব দেখলাম, যে তারা যে ইশতেহারে বলেছিল যে ফ্যামিলি কার্ড চালু করবে, সেটা তারা করতে যাচ্ছে, 10 তারিখ থেকে শুরু হবে। আর কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ, এগুলো কিন্তু মেজর ডিসিশন, এবং তারা যে শুধু কথার কথা বলে নাই, তারা যে বাস্তব এটা করতে যাচ্ছে, এটাও তারা ইয়ে করে। তারপরে 25% মহিলাদের, তারপরে প্রতিবন্ধীদের জন্য আর বয়স্কদের জন্য যে ভাড়া কমাবে, এটাও একটা খুবই মানে জনকল্যাণমূলক সিদ্ধান্ত এগুলো। কিন্তু তারপরেও দেখেন, কিছু কিছু জায়গায় এমনই সব ব্যাপার হচ্ছে যেগুলো আমি খুবই কনফিউজ দেখি। যেমন এই যে খুনের আশা, মানে খুনের সঙ্গে সম্পৃক্ত অভিযোগ আছে, তাদেরকে উনি মন্ত্রী বলেন। তো আপনি, আপনার উদ্দেশ্য যদি দেশ থেকে দুর্নীতি নির্মূল করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করার অর্থটা কি? যে আইন যেন কেউ প্রভাবিত না, যতই ক্ষমতাবান হন না, যেই হন, আপনি যদি অপরাধ করেন তাহলে আপনি আইনের আওতায় আনবেন, আপনি শাস্তি পাবেন। তো এখন আপনি যে এই খুনের মামলায় অভিযুক্তদের আপনি যে মন্ত্রী বানাইলেন, এখন আইনটা কিভাবে হবে? মানে পুলিশ কি তাই এই লোকদের পিছনে আর কোনো কেস আগায় নিয়ে যাবে? তাদের কি ধরবে? তো অসম্ভব। আর একটা জিনিস আমার ভালো লাগলো, যে উনি যে গাড়িতে ফ্ল্যাগ নিচ্ছেন না কিংবা কিছু। আহ, আর একটা কথা বলি, এখন দেখলাম যে অনেকে বলছে যে ওনার সিকিউরিটির ব্যাপারটা আরো যে চিন্তা করার দরকার। আমি মনে করি যে হাজার সিকিউরিটি দিলেও, হাজার সিকিউরিটির ব্যবস্থা করলেও, যদি কারো কপালে এটা থাকে, যখন দেখেন প্রেসিডেন্ট কেনেডি মারা গেছে গুলিতে, কেমন রেগানকে গুলি করছিল, তারপরে এইখানে বাংলাদেশের অবস্থা দেখেন, এই যে এত ইয়েটির মধ্যেও তারা তো তাদেরকে তো রদ করতে পারে না। হম, তো সেই জন্য আপনি যত জনসম্পৃক্ততা বাড়াবেন, জনগণই হবে আপনার মূল নিরাপত্তার মূল ব্যক্তিগণ। তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আর 2 নম্বর কথা হলো, এই যে মন্ত্রীদের দেখতেছি বা প্রতিমন্ত্রীদের, ওই বিভিন্ন যে শহর টহরে যাচ্ছে, ওই ফ্ল্যাগালা গাড়ি উড়াইতেছে, মানে দেখো আমি ক্ষমতাবান। তো আমি তারেক রহমান সাহেবকে অনুরোধ করবো যে আপনি ইমিডিয়েটলি এই জিনিসগুলা বন্ধ করেন। তখন আপনারা কেউ রাজা বাদশাহ না, আপনারা দেশের জনগণের সেবক, এই জিনিসটা প্রমাণ করেন। সাধারণভাবে তার যে চলাফেরা, তার যে পোশাক আশাক, আমার কাছে খুবই ভালো লাগছে, যে কোন রকম মানে তো আশা করি যে এইগুলা তারা ভালো কাজ করবে, দেশের জনকল্যাণমূলক যে কাজগুলা, যেটা বললাম যে কৃষি ঋণ মাফ করা, তারপরে ফ্যামিলি কার্ডের, মানে গরিবদের যাতে সুরক্ষা হয়, গরিবরা যাতে মনে করে যে না, এটা তাদের দেশ, তারাই দেশের মালিক, আমাদেরকে দেখতেছে, এই জিনিসটা তাদের মাথার মধ্যে ঢুকাতে হবে। জি, অনেক ধন্যবাদ জনাব আশার মাহমুদ। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।